হ্যালো বাচ্চা লোক, কেমন আছো তোমরা সবাই? আজকে বংবায়ের আরএম 2026-এর সেকেন্ড ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, মানে হচ্ছে জীবনের উৎপত্তির অংশ। এই চ্যাপ্টারটা বা আজকের এই ক্লাসটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে জীবন কিভাবে তৈরি হয়েছিল। একদম ফার্স্টে পৃথিবী কেমন দেখতে ছিল, এখন কিরকম রয়েছে, কিভাবে সেই জিনিসগুলো সম্পূর্ণ হলো, রাসায়নিক বিক্রিয়া, বিবর্তন, পরিবর্তন, যা কিছু এর মধ্যে ইনক্লুড করা সম্ভব বা যেইগুলো হয়েছে একদম পুরনো সময় থেকে এখনকার পর্যন্ত অ্যানালাইসিস করে আমরা সেই সমস্ত কিছুই আলোচনা করব। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা ফার্স্টে কি পড়ছি? আজকে আমরা পড়ছি হচ্ছে জীবনের উৎপত্তি। তো জীবনের উৎপত্তি আমি যদি লিখি তাহলে এর মানে কি দাঁড়াবে? এর মানে দাঁড়াবে হচ্ছে জীবনের উৎপত্তি মানে হচ্ছে জীব কিভাবে উৎপন্ন হলো। জীব কিভাবে উৎপন্ন হলো। আমরা মানুষরা এখন এই ফেজে এত লম্বা চওড়া, এত মাংসল যে সাইজের আমরা রয়েছি, সেগুলো কি একদম প্রথম ফেজে সেই অবস্থায় ছিল? হ্যাঁ কি না? তা সবাই বলবে না, ছিল না, কারণ প্রথম একদম ফার্স্টে তো এইগুলো হওয়া সম্ভব না। আজকে যেমন এই বংবায় তোমরা চ্যানেলটা দেখছো অনেক ছোট সাইজে রয়েছে, হয়তো 1-2 বছর পর এই চ্যানেলটা আরো অনেক বড় হয়ে যাবে। একটা ছোট গাছ যেমন আমি আজকে যদি পুঁতি, আজ থেকে প্রায় 2-4 বছর পর সেটা অনেক বড় হয়ে যাবে। তেমনি আমাদের জীব যখন জীব মানে জীব জগৎ বা আমাদের জীবন যখন ফার্স্ট স্টার্ট হয়েছিল, সে নিশ্চয়ই একটা একদম ছোট টাইনি শেপ বা আকৃতির ছিল। সেখান থেকে পরিবর্তন হতে 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 আজকের স্টেজে এসে পৌঁছেছে। তো এই জিনিসটা কিভাবে সম্ভব হলো? তা আমরা কি শুনেছি? আমরা ছোটবেলা থেকে শুনেছি যে সূর্যের মধ্যে বিভিন্ন ধরনের বিকিরণ, বিস্ফোরণের মাধ্যমে কিছু কণা ছিটকে এসে সেই কণা থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো পৃথিবী যদি সূর্য থেকেই সৃষ্টি হয়ে থাকে, তাহলে একদম ফার্স্ট স্টেজে যখন পৃথিবী সদ্য সদ্য জন্মিয়েছে, তখন পৃথিবীর উষ্ণতা কি অনেক বেশি থাকার কথা? থাকার অবশ্যই কথা, কারণ সেটা সূর্য থেকে এসছে। আর সূর্যের টেম্পারেচার কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস হয়, তা ওখান থেকে বেরানো জিনিসের টেম্পারেচার কয়েক হাজার বা কয়েক লক্ষ ডিগ্রি তো হওয়ার কথাই। তা ওই সময় ওই সময় পৃথিবীর উষ্ণতা কত ছিল? পৃথিবীর উষ্ণতা ছিল হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বা তাপমাত্রা আমরা বলতে পারি, তাপমাত্রা ছিল প্রায় 4000 ডিগ্রি থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আলাদা আলাদা বইতে আলাদা 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 রকম দিয়ে থাকতে পারে। আমি যেমন এখানে বলছি 4000 থেকে 5000, কোনো বইতে 5000 থেকে 6000 বা 4000 থেকে 6000 এরকমও থাকতে পারে। তা এটা ভ্যারি করে, তবে এটা একটা রেঞ্জের মধ্যে আমরা রাখতে পারি যে এরকম একটা হাই টেম্পারেচারে আমাদের কি ছিল, পৃথিবী ছিল। তারপর আমরা যদি দেখি যে এত বেশি উষ্ণতায় কোনো রকম জীবের কি বেঁচে থাকা সম্ভব? আমরা এখন গরমকালে যদি 30-40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উঠে যায়, তাতেই কেমন হাঁসফাঁস করতে দেখি। এখানে 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তো এখানে কি কোনোভাবে কোনো জীবের বেঁচে থাকা সম্ভব? একদমই সম্ভব না। তো তখন এই যে পৃথিবী, এই পৃথিবীতে না ছিল অক্সিজেন, না ছিল কোনো প্রাণ, এমনকি এইখানে কোনো জৈব যৌগ অবস্থান করতো না। জৈব যৌগ অবস্থান করতো না। তাহলে জৈব যৌগগুলো কিভাবে তৈরি হলো? জৈব যৌগগুলো তৈরি হলো যখন এই টেম্পারেচার বা পৃথিবীর এই হাই টেম্পারেচারটা ধীরে ধীরে কমে যায়। কমে কোথায় আসে? একটা নর্মাল টেম্পারেচার বা 100-200 ডিগ্রি সেলসিয়াস বা ম্যাক্সিমাম 500 ডিগ্রি সেলসিয়াস বা তার কমে যখন চলে আসে, সেই ফেজে এসে কি হয়, আস্তে আস্তে যে লাভাগুলো ছিল, মানে ধরো পৃথিবী যদি এরকম হয়, যদি আমি বলি ধরি পৃথিবীটাকে, যদি এর ওপর অনেক লাভা ছিল, যেহেতু পৃথিবীর সারফেসে অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র কণা ছিল, তাহলে এই সারফেস থেকে পৃথিবীর ভেতরে যে লাভা বা ম্যাগমাটা সঞ্চিত ছিল, সেই ম্যাগমাগুলো কি হবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে। তা পৃথিবীর ভেতরে যে টেম্পারেচারটা, ওটা যদি উপরে আসে,
আসার পর কি হবে, আস্তে 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 ওটা কি হয়ে যাবে, ঠান্ডা হতে শুরু করবে। তো ঠান্ডা যখন হওয়া স্টার্ট হবে তখন ওই লাভার মধ্যে যে ময়েশ্চার বা যে জলীয় অংশটা ছিল ওটা কি হবে, অধিক উষ্ণতার জন্য উবে কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। তো এই যে বাষ্পটা, এই বাষ্পটা যখন লাভা থেকে ছেড়ে বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডল তো তখন ছিল না, তো তখন একদম উপরে উঠে বাষ্প বা এই যে জলীয় বাষ্পটা ছিল সেটা ধুলোকণার সঙ্গে মিলিত হয়ে কি তৈরি করলো, মেঘ তৈরি করলো। এবার এই মেঘ, এই যে মেঘ, এই মেঘ যখন ফার্স্ট বৃষ্টি হয়ে আমাদের পৃথিবীর ওপর জমাট বাঁধলো, তখন আমরা কি জানি যে পৃথিবীর যে একদম খানাখন্দগুলো ছিল সেই খানাখন্দগুলো ভর্তি হয়ে কি তৈরি হলো না, সমুদ্র তৈরি হলো। তা আমরা শুনেছি যে জলই জীবন, মানে জল আমাদের জীবন তো দান করেই করে। আবার হিস্টোলজিক্যালি আমরা হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো যে ফার্স্ট যে জীবের উৎপত্তি হয়েছিল এটাও শুরু হয়েছিল কোথায় না, আমাদের সমুদ্রে। তো সমুদ্রে কিভাবে হলো এই সমস্ত জিনিসপত্র, তা এই যে জীব উৎপন্ন বা এই জীবনের যে উৎপত্তি এর অনেক রকম থিওরি রয়েছে। কিরকম থিওরি, কিছু কিছু ধর্মযাজক বা একদম পুরনো আমলে যারা লোকজন ছিলেন তারা বলতেন যে ভগবান জীবন সৃষ্টি করেছে। আবার কিছু প্রাণী প্রাণী মানে কিছু ব্যক্তিগণ বলতেন যে বিভিন্ন ধরনের অজৈব বা অজীবজ জিনিস মানে জড় পদার্থ থেকেও নাকি জীবের উৎপত্তি হয়েছে। তা একটা জড় জিনিস থেকে কিভাবে জীবের উৎপত্তি হবে। আবার যারা একটুখানি বৈজ্ঞানিক মানসিকতা ছিলেন তারা আবার এই যে মানুষজন বলেছিলেন যে ভগবান জীবন সৃষ্টি করেছে এই থিওরিটা ক্যান্সেল করে দিলেন। তা এই থিওরি, ফার্স্ট থিওরি ক্যান্সেল করে দিলেন। সেকেন্ড থিওরি একটা কেমন অযৌক্তিক কথাবার্তা, জড় পদার্থ থেকে কিভাবে জীব তৈরি হতে পারে, এই ধরনের অযৌক্তিক কথাবার্তার জন্য ফার্স্ট দুটো থিওরি কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। এবার এলেন কে, আলেকজান্ডার ওপারেন। কে এলেন, আলেকজান্ডার ওপারেন। ইনি এসে কি বললেন, সমস্ত ধরনের খেলা বা জীব উৎপাদনের জন্য সমস্ত রকম যে ধরনের বিক্রিয়াগুলো হওয়া প্রয়োজন সেই সমস্ত ধরনের বিক্রিয়াই কোথায় হয়েছে না, এই সমুদ্রের মধ্যে হয়েছে। জীবের উৎপত্তি কোথায় হয়েছে, জীবের উৎপত্তি হয়েছে হচ্ছে কোথায়, সমুদ্রেতে, সমুদ্রে। এবার উনি তো এটুকু বললেন যে সমুদ্রে হয়েছে, কিন্তু সমুদ্রের মধ্যে হলোটা কি যে এরকম ভাবে জিনিসপত্রগুলো তৈরি হলো। তা এবার আমি আসল ঘটনায় আসি যে কিভাবে আদৌ জীবনটা তৈরি হলো। এই যে আমাদের ম্যাগমাটা বেরিয়েছিল মাটির তলা থেকে, সেই ম্যাগমা কি বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, তারপরে বিভিন্ন ধরনের আলাদা আলাদা মৌল নিয়ে গঠিত। তো এই মৌলগুলোর মধ্যেও কে কে ছিল সরল, যদি আমি মৌলের কথা বলি, একদম সরল মৌলের কথা যদি আমি বলি তাহলে এইখানে যখন জলীয় বাষ্প, যখন জলীয় বাষ্প তৈরি হচ্ছিল, মানে ম্যাগমার থেকে যখন সেই জল বা জলীয় বাষ্প উঠে হাওয়ায় যাচ্ছিল, ওই সময় কিছু কিছু মৌল যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, তারপরে আর যদি বলি আমরা হিলিয়াম, এই সমস্ত জিনিসপত্রগুলো আস্তে আস্তে ঘনীভূত হতে স্টার্ট করলো। ঘনীভূত হয়ে কোথায় যাবে, ফার্স্টে তো কোথায় চলে গেছিল, একদম উপরে চলে গেছিল, যেহেতু কি নিচের টেম্পারেচার হাই ছিল, ম্যাগমার তো কি টেম্পারেচার হাই থাকবে। তা ও তখন কি করেছিল, জলীয় বাষ্পের সঙ্গে উপরে ওই সরি ওই মেঘের মধ্যে কি করছিল, অবস্থান করছিল। এবার যখন আস্তে আস্তে পৃথিবীর টেম্পারেচার কমছে তখন কি হবে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সাথে কি হবে, টেম্পারেচার যেহেতু কমে গেছে তখন এই হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম যে গ্যাসগুলো ছিল সেই গ্যাসগুলো কি করবে, আস্তে আস্তে নিচে নেমে আসবে। তো নিচে কোথায় যাবে, সমুদ্রেই যাবে নিশ্চয়ই। হ্যাঁ, ফার্স্টে যখন উষ্ণতা, যখন টেম্পারেচার কমে গেল, যখন যখন টেম্পারেচার যখন টেম্পারেচার বা উষ্ণতা কমে গেল তখন কি হলো, এই ধরনের যে জিনিসপত্রগুলো ছিল মানে হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এই ধরনের যে মৌলগুলো ছিল তারা কোথায় এলো, সমুদ্রে।
সমুদ্রের মধ্যে চলে এলো, অ্যাকর্ডিং টু কে, না আলেকজান্ডার ওপারিন। তো সমুদ্রে যখন আসলো, সমুদ্রে আসার পর কি হবে, ও কি ওরম ভাবেই পড়ে থাকবে? পড়ে তো নিশ্চয়ই থাকবে না, কিছু না কিছু তো হবে। কি হবে না, এই হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এগুলো কি সরল মৌল, সরল মৌল। তা সরল, একদম ছোট ছোট কিছু সরল জিনিসপত্র পরস্পর জুড়েই কি তৈরি হয়, জটিল জিনিস তৈরি হয়। তাহলে এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এই সমস্ত জিনিসপত্রগুলো ছিল, মানে সরল মৌলগুলো যে ছিল, এইগুলো থেকে কি তৈরি হলো না, পরস্পর তৈরি হয়ে এই এরা কি স্টেটে ছিল, এরা মৌল স্টেটে ছিল। তা মৌল স্টেট থেকে কোন স্টেটে যাবে, সরল যৌগ তৈরি করবে, সরল যৌগ তৈরি করবে। সরল যৌগ কিরকম না, NH3, H2O, এই ধরনের মৌল তৈরি, এই যৌগ তৈরি করবে। এবার এই যৌগগুলো আবার আলাদা আলাদা রকমের যৌগের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করলো না, জটিল যৌগ তৈরি করলো। জটিল যৌগ বলতে কিরকম না, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড তৈরি করলো। আবার কেউ তৈরি করলো হয়তো নিউক্লিওটাইড জাতীয় জিনিসপত্রগুলো তৈরি করলো। এই সমস্ত জটিল জিনিসপত্রগুলো তৈরি হলো। তা আমরা বেসিক ধারণা থেকে কি বলতে পারি, ফার্স্টে ছিল একদম কে না সরল যৌগ, এই সরল মৌল, সরল মৌলগুলো পরস্পরের সঙ্গে জোটবদ্ধ হয়ে কি তৈরি করলো না, সরল যৌগ তৈরি করলো। আবার বিভিন্ন ধরনের সরল যৌগগুলো পরস্পরের সঙ্গে বাইন্ড করে কি কি তৈরি করলো, জটিল যৌগ। এইভাবে একের পর এক বিক্রিয়া চলতে 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 এমন একটা ফেজ এলো যেখানে কি তৈরি হলো, প্রোটোসেল, বা ওখানে কি তৈরি হলো না, প্রোটোসেল। এটাকে অনেকে আবার কি বলে, কোয়াসার্ভেট বলে। কি বলে, কোয়াসার্ভেট বলে। কোয়াসার্ভেট, এই কোয়াসার্ভেট জিনিসটা কি, এই কোয়াসার্ভেট জিনিসটা হচ্ছে, কোয়াসার্ভেট জিনিসটা হচ্ছে কি, কোয়াসার্ভেট কি, কোয়াসার্ভেট হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, এই তিনটে নিয়ে গঠিত কোষের একদম প্রাথমিক স্টেজ। কোষের কি, প্রাথমিক স্টেজ। মানে আমাদের এখনকার যে কোষ, এই কোষের দাদু ঠাকুরদা 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 হলো কে, এই কোয়াসার্ভেট। মানে এই ফার্স্ট কোয়াসার্ভেট আমাদের বর্তমান কোষের মতো গঠন সমূহ বা কাজকর্ম করত। এই কোয়াসার্ভেট থেকে আস্তে 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 ইভলভ হতে হতে বা বিবর্তনের মাধ্যমে আজকে আমাদের বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে জীবনের উৎপত্তিটা কি ধরনের হয়েছিল। জীবনের উৎপত্তির জন্য ফার্স্টে অনেক ধরনের ভুলভাল থিওরি এসেছিল। কেউ কেউ বলেছিলেন যে ভগবান কি বলে প্রাণ তৈরি সৃষ্টি করেছে, কেউ কেউ বলতো আবার জড় পদার্থ থেকে জীবের উৎপত্তি হয়েছে। তো এই ধরনের কোনো রকম যুক্তি না পাওয়ায়, কোনো রকম একদম সাইন্টিফিক যুক্তি না পাওয়ায় লোকজন কি করলো, যারা বিজ্ঞানীগণ ছিলেন তারা কি করলেন, এই যে থিওরিটা ছিল এই থিওরিটা ক্যান্সেল করে দিল, বললো না এই ধরনের থিওরি আমাদের কাজ করবে না। তারপর এলেন কে, আলেকজান্ডার ওপারিন, যিনি এসে এই সম্পূর্ণ থিওরিটা দিলেন যে ফার্স্টে একদম সরল যৌগ ছিল, সরল যৌগ থেকে আস্তে আস্তে ওটা পরস্পরের সঙ্গে জমাট বেঁধে 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 কি তৈরি করলো, কোয়াসার্ভেট বা প্রোটোসেল তৈরি করলো। এই কোয়াসার্ভেট বা প্রোটোসেল আস্তে আস্তে ইভলভ হতে হতে বা পরিবর্তন হতে হতে কি তৈরি করলো না, বর্তমান জীব বা কি বলবো প্রাণী তৈরি করলো। তা আজকে এই জীবনের উৎপত্তি সম্পর্কে আমাদের এইটুকুই। তোমাদের যদি আজকের এই ক্লাসটা ভালো থেকে থাকে তোমরা অবশ্যই লাইক করবে,
সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, আর তোমাদের কোনো বন্ধুদেরকে এই যে আজকের ক্লাসটা সেই ক্লাসটা শেয়ার করে দেবে। কারণ তোমরা যেই জায়গাতেই পড়ো না কেন, হয় স্কুলে পড়েছো বা টিউশন ক্লাসে পড়েছো, যেখানেই পড়ো না কেন, পড়ে আসার পর তোমরা যদি এই ধরনের একটা হাইলাইট পেয়ে যাও তাহলে তোমাদের কনসেপ্ট অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।